হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? প্রিয় শিক্ষার্থী, আমরা অনলাইন ব্যাচের আজকে 15তম লেকচারে উপনীত হচ্ছি। আমাদের এই লেকচারে আমরা 5th চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, বাকি শিক্ষার্থীদের যুক্ত করে নিব, এর জন্য আমরা একটু অপেক্ষা করে নিব। বাকি শিক্ষার্থীরা যুক্ত হলেই আমাদের আজকের এই ক্লাস দ্রুত আমরা শুরু করে ফেলবো। আমি শুরুতে একটু দেখে নেই কারা কারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আর সাউন্ড ক্লিয়ার কিনা একটু কষ্ট করে জানিয়ে দিবা প্রিয় শিক্ষার্থী। ওকে, অলরেডি তারিন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আর যারা যুক্ত হচ্ছেন সবাইকে একটু রিকোয়েস্ট করব আমাদের রেসপন্স করার জন্য। হ্যাঁ, আজকে আমরা রেসপন্স যথেষ্ট পরিমাণ করব, কারণ পঞ্চম অধ্যায় নাকি অনেক কঠিন চ্যাপ্টার। হ্যাঁ, তো দেখি পঞ্চম চ্যাপ্টারটাকে আমরা ইজিলি ক্যাপচার করতে পারি কিনা। হার্ড টপিক গুলো আমরা ইজিলি কিভাবে করব সেগুলো ক্লাসের মাধ্যমেই প্রমাণ করে দিব। হ্যাঁ, এর জন্য একটু লেগে থাকতে হবে লাইভে। যতক্ষণ তুমি লেগে থাকবা তত বেশি বুঝবা। এর জন্য একটু লেগে থাকবা, অবশ্যই অবশ্যই তোমার 5th চ্যাপ্টারটা ইজিলি তোমার কাছে আমি কভার করতে পারবো। অলরেডি আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছেন, যারা যুক্ত হচ্ছে সবাইকে ধন্যবাদ। একটু কষ্ট করে আমাদের লাইভ সেশনটা আমাদের মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার দিয়ে দেন তো, বাকিরা যাতে দ্রুত যুক্ত হয়। হ্যাঁ, ওকে ওকে, দ্রুত দ্রুত। ওকে, যারা যুক্ত হচ্ছে সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করতে যাব কোথা থেকে? আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি 5th চ্যাপ্টার থেকে, অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে আমরা আজকের আমাদের আলোচনাটা শুরু করতে যাব। প্রিয় শিক্ষার্থী, একটু আমি শুরুতে বলে নিই পঞ্চম অধ্যায়টার নাম কি। পঞ্চম অধ্যায়টার নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের ভাষা সম্পর্কে ধারণা নিব এবং আমরা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে এখানে কিন্তু প্রোগ্রাম ক্রিয়েট করব, যেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, আর্গল, ফরট্রান, অ্যালগোল, বেসিক, ভিজুয়াল বেসিক, কোবল, এটা জাভাস্ক্রিপ্ট। সো এতগুলো ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো ভয়ভীতি করার দরকার নেই। আমাদের এইখানে জাস্ট সি ল্যাঙ্গুয়েজের কোডিং আছে। হ্যাঁ, অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করে আমরা যে প্রোগ্রামটা ক্রিয়েট করব সেটা হচ্ছে সি প্রোগ্রাম। এই সি প্রোগ্রাম সম্পর্কে আমরা ভালোভাবে একটা কনসেপ্ট এই চ্যাপ্টারে আমরা অর্জন করতে পারবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এই চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে কিভাবে? এইচএসসি পরীক্ষায় আমাদের কোশ্চেন আসে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। কি কি আসে? অ্যালগরিদম, আরেকটা আসে ফ্লোচার্ট, আরেকটা হচ্ছে সি প্রোগ্রাম। এছাড়া কিছু থিওরি টাইপের আসে। তো আমরা গাণিতিক টাইপ থেকে যদি আসি, এই তিনটা জিনিস পাবো। কি কি? অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। শুরুতে আমরা একটু ছোট্ট করে ধারণা নিয়ে আসবো, অ্যালগরিদম জিনিসটা কি, ফ্লোচার্ট জিনিসটা কি, সি প্রোগ্রাম জিনিসটা কি। এই ধারণাগুলো আমাদের থাকলে পরবর্তীতে আমাদের প্রোগ্রাম করতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, আমরা শুরুতে একটু থিওরি সম্পর্কে ধারণা নিয়ে আসি। অ্যালগরিদম আমরা যদি শুরুতে আসি, এই অ্যালগরিদম জিনিসটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, একটা সমস্যাকে আমরা কয়েকটা স্টেপে ভেঙে নেব। এই স্টেপে ভেঙে নেওয়াটাই হচ্ছে একটা অ্যালগরিদম। অ্যালগরিদম তাহলে কি? কোনো সমস্যাকে ধাপে ধাপে ভেঙে তা পর্যায়ক্রমে সমাধান করার প্রক্রিয়াকে অ্যালগরিদম বলে। ধরো তোমার কোনো একটা কাজ তৈরি করতে সমস্যা আছে, মেয়েদের যেমন একটা প্রবলেম হয় কমন, সেটা কি? রান্না করা। কি করা? রান্না করা। এই রান্না করা কাজটা সে নতুন বিবাহ হচ্ছে, সে ভাবতেছে আমি আমার শ্বশুর বাসায় গিয়ে রান্না করে জামাইকে খাওয়াবো। এর জন্য আমাকে কি করতে হবে? ভালোভাবে রান্নাটা শিখতে হবে। এখন ভালোভাবে রান্না শিখতে গেলে সে কিভাবে রান্নাটা করবে বিগিনার লেভেলে, সেটা সম্পর্কে সে কি করলো? একটা খসড়া তৈরি করলো। কিভাবে? যে আমি শুরুতে রান্নাটা কি করব? শুরু করব। শুরুতে আমি কি কাজটা শুরু করব, রাইট? শুরু করার পর সে ভাবতেছে আমি কি করব? চাল নিব, পানি নিব, মানে রান্না করতে গেলে যা উপকরণ লাগে সেটা নিল। নেওয়ার পর তারপর কি করলো? সে সিদ্ধ করা শুরু করে দিল, সিদ্ধ করলো। এরপর কি করলো? পরের স্টেপে সে কি করলো? নামিয়ে নিল, অর্থাৎ নামাই নিল। আমি বোঝার জন্য দিচ্ছি। হ্যাঁ, তারপরে ওর তো রান্না হয়ে গেছে, তার মানে তারপরে স্টেপে সে কি করলো? শেষ করলো। হ্যাঁ, এই যে কাজগুলো আমি ধাপে ধাপে সাজিয়ে নিয়েছি, এটারই নাম হচ্ছে অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদম জিনিসটা কি? কোনো সমস্যাকে ধাপে ধাপে ভেঙে তা পর্যায়ক্রমে সমাধান করার প্রক্রিয়াকে অ্যালগরিদম বলে। অ্যালগরিদমের কিছু শর্ত রয়েছে, যেমন অ্যালগরিদম সহজবোধ্য হতে হবে, প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে, সসীম সংখ্যক ধাপে সমাধান করতে হবে, অ্যালগরিদম এক বা একাধিক ইনপুট যুক্ত হতে পারে, তবে অ্যালগরিদম নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষা
ব্যবহার করে লেখা উচিত নয়। চাইলে প্রিয় শিক্ষার্থী এই যে শর্তগুলো বললাম একটু এইগুলোকে যখন রেকর্ডেড ক্লাস করবা একটু একটু করে খাতায় লিখে রাখতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, এখানে আমাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ না, আমাদের এগুলো শিটে আমরা সাজিয়ে রাখবো, এর জন্য অতটা গুরুত্বপূর্ণ মনে করতেছি। হ্যাঁ, আশা করি আমরা অ্যালগরিদম সম্পর্কে একটু ধারণা পাইলাম। অ্যালগরিদম জিনিসটা কি, আবারও বলি, একটা সমস্যাকে কয়েকটা স্টেপে ভেঙে নেওয়া, যে সমস্যাটাকে আমরা কয়েকটা ধাপে ভেঙে নিয়ে সমাধান করব যেই প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে অ্যালগরিদম। রাইট, ওকে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু ধারণা নিব কি সম্পর্কে, ফ্লো চার্ট সম্পর্কে। আমরা একটু ধারণা নিব ফ্লো চার্ট। ফ্লো অর্থ চার্ট অর্থ চিত্র, এটাকে বাংলায় বলা হয় প্রবাহ চিত্র। অনেক সময় বাংলা দিয়ে আসে ফ্লো চার্ট কি অথবা প্রবাহ চিত্র কি এভাবে আসে, তখন আমরা আর কোশ্চেন পাই না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এই যে অ্যালগরিদম জিনিসটা পাইলাম না, এ কি করলো, কয়েকটা ধাপে কাজগুলো ভেঙে ভেঙে সমাধান করলো। এই কাজগুলোকে আমি ভেঙে ভেঙে নিতে যাচ্ছি, আমি চিত্রের মাধ্যমে নিতে যাচ্ছি, আর চিত্রের মাধ্যমে এই কাজগুলো যদি সমাধান করি, এই প্রক্রিয়াটারই নাম হচ্ছে ফ্লোচার্ট। উদাহরণস্বরূপ আমি যদি বলি, এই যে আমি একটা চিত্র দিচ্ছি, দেখো, যারা লিজেন্ড দ্রুত বলতে পারবেন, বলো তো প্রিয় শিক্ষার্থী, এটা মানে আমি কি বোঝাচ্ছি? আমি একটু দ্রুত আমাকে জানিয়ে দাও তো কমেন্টসের মাধ্যমে, এটার মাধ্যমে আমি কি বোঝাচ্ছি একটু দ্রুত কমেন্টসে জানিয়ে দাও, যারা যারা যুক্ত আছে। দ্রুত দ্রুত একটু কমেন্টসে জানিয়ে দাও, তারপর আমি আমাদের আজকের ক্লাসে যাচ্ছি। দ্রুত দ্রুত। ওকে, দ্রুত দ্রুত আমার একটু জানিয়ে দাও এটা মানে কি বোঝাচ্ছি। গুড, অলরেডি বুঝটা আমাকে জানিয়ে দিয়েছে, নো স্মোকিং। রাইট, লিজেন্ডরাই বুঝে, তাই না? রাইট রাইট, যারা লিজেন্ড তারাই বুঝে। যাই হোক, বুঝটা তুমি ভেরি ইন্টেলিজেন্ট গার্ল এন্ড লিজেন্ড। যাই হোক, ওকে, এটা মানে হচ্ছে নো স্মোকিং, কিন্তু নো স্মোকিং পড়তে যে সময়টা লাগে সেটা চিত্র দেখলে আরো ইজিলি ক্যাপচার করতে পারি। এর জন্য রাস্তাঘাটে দেখবা বিভিন্ন ধরনের চিহ্ন দেওয়া থাকে, অ্যারো সাইন দেওয়া থাকে, বিভিন্ন সাইড দেওয়া থাকে। এই যে বিভিন্ন চিহ্নগুলো দেওয়ার কারণ কি, ওই চিহ্ন বা চিত্রগুলো দেখে একটা মানুষ দ্রুত তার সিদ্ধান্ত বা কি বুঝাইতে যাচ্ছে সেটা ক্যাপচার করতে পারে। এটাই। গুড, আমাদের সাথে রবিদ যুক্ত হয়েছেন। স্যার আমি এইচএসসি 26, তাই এই অধ্যায় একটু বেসিক দেওয়ার চেষ্টা করেন। ও বেসিক সহ লাগবে, যাক চেষ্টা করবো একটু। হ্যাঁ, ওকে, সমস্যা নেই। তারপর ওকে ওকে, যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। তাহলে ফ্লোচার্ট জিনিসটা হচ্ছে চিত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করার প্রক্রিয়া, এটাকে কি বলা হয়, ফ্লোচার্ট বলে। রাইট, সংখ্যাগুলো আমার শীটে আছে, এর জন্য আমি অত গুরুত্ব দিচ্ছি না প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, পরে শীট দিয়ে দিব, সেখান থেকে দেখে নিব। ওকে, ফ্লোচার্ট আবার দুই প্রকার। ফ্লোচার্ট কত প্রকার? দুই প্রকার। ফ্লোচার্টে তাহলে দুইটা প্রকার রয়েছে। কয়টা প্রকার? দুইটা। যথা কি দুইটা? এক নম্বর হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, সিস্টেম ফ্লোচার্ট। দুই নম্বর হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট, প্রোগ্রাম ফ্লোচার্ট। ওকে, সিস্টেম ফ্লোচার্ট, দুই হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্ট হচ্ছে সিস্টেম ওয়াইজ যে চিত্রগুলো ব্যবহার করে আমরা ফ্লোচার্ট ক্রিয়েট করি, সেটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, যেটা আমাদের তেমন ভাবে পরীক্ষা আসে না। আমাদের যতগুলো কোশ্চেন আসে সবগুলো হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। তাহলে প্রোগ্রাম ফ্লোচার্ট কি? প্রোগ্রাম ফ্লোচার্টটা কি? প্রোগ্রাম চিত্রের মাধ্যমে যে ফ্লোচার্ট গুলো আমরা অঙ্কন করে থাকি সেটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। তো আমাদের প্রোগ্রাম ফ্লোচার্টে কিছু সিম্বল রয়েছে, আমরা একটু সিম্বল গুলো জেনে নিব। কি কি সিম্বল সেটা, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী। ওকে, প্রথম একটা সিম্বল আমরা পাবো এইরকম। কোন রকম? এই যে এটা দেখতে ডিমের মতো, এর নাম হচ্ছে ডিম্ব আকৃতি। কি আকৃতি? আকৃতি। এই ডিম্ব আকৃতি, এই ডিম্ব আকৃতির কাজ হবে ফ্লোচার্টের স্টার্ট অবলিক এন্ড, এই দুইটা কাজে ডিম্ব আকৃতিটিকে আমরা ইউজ করবো। হ্যাঁ, ওকে। এরপর একটা চতুর্ভুজ পাবো, তবে এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, কোনো কোণেই সমকোণ নয়। এটাকে বলবো আমরা প্রিয় শিক্ষার্থী, কি বলবো? সামান্তরিক আকৃতি।
সামান্তরিক আকৃতি। এটা একটু কাইন্ডলি খাতায় লিখে রাখিয়ে, হ্যাঁ, কাজে লাগবে, কাজে লাগবে। সামান্তরিক আকৃতির কাজ হবে এখানে, সামান্তরিক আকৃতির কাজ হবে ইনপুট, কোনো কিছু তথ্য আমরা ইনপুট করব, সেখানে লাগবে আউটপুট, আউটপুট করতে এটা লাগবে, এবং প্রিন্ট অর্থাৎ ছাপিয়ে নিতেও এটা আমরা ব্যবহার করব। তাহলে সামান্তরিক আকৃতির কাজ দাঁড়াচ্ছে ইনপুট, আউটপুট অর প্রিন্ট। এবার আসবো একটা প্রতীক, সেটা হচ্ছে এরকম, এরকম একটা প্রতীক। হ্যাঁ, এই প্রতীকটা, এই প্রতীকের এটাকে বলে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র বা আয়তাকার আকৃতি। হ্যাঁ, আয়তক্ষেত্র বা আয়তাকার আকৃতি। আয়তাকার আকৃতির কাজ হবে প্রসেসিং অথবা সেট, কোনো কিছু সেট করতে গেলে এটা ব্যবহার হবে। কাজগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, তাহলে আয়তাকার আকৃতির কাজ কি? প্রসেসিং অথবা সেট। ওকে, একটা আকৃতি এখান থেকে পাবো না। এরপর চলে আসি এইরকম, এটা কি আমরা রম্বস আকৃতি বলবো, রম্বস অথবা হীরক আকৃতি, হীরক আকৃতি। এই রম্বস অথবা হীরক আকৃতির কাজ হবে সিদ্ধান্ত গ্রহণ। কি গ্রহণ? সিদ্ধান্ত, সিদ্ধান্ত গ্রহণ, এই কাজটা। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, ওকে, সিদ্ধান্ত গ্রহণ পাইলাম। এরপর আমরা আরেকটু যাব, এরপর আমরা আরেকটা চিত্র পাবো, সেটা হচ্ছে দেখতে এইরকম, এটা হচ্ছে বৃত্তাকৃতি। কি? বৃত্তাকৃতি। এই বৃত্তাকৃতির কাজ হবে প্রিয় শিক্ষার্থী সংযোগ স্থাপন, কানেক্টর, সংযোগ স্থাপন। ওকে, বৃত্তাকৃতির কাজ কি? সংযোগ স্থাপন। আশা করি এতটুকু বুঝছি। আর একটা চিত্র আমাদের এখানে জানা লাগবে, এটা হলে আমাদের শেষ, আর বেশি চিত্র এখানে জানতে লাগবে না। সেটা আরেকটা চিত্র আমি কি দিচ্ছি, সেটা দেখতে এরকম, এই যে বাম দিক থেকে ডানের দিকে যাচ্ছে, অথবা উপর থেকে নিচের দিকে আসতেছে, অথবা নিচ থেকে উপরের দিকে, অথবা ডান থেকে বামের দিকে। এটা হচ্ছে তীর চিহ্ন আকৃতি। এটাকে কি বলবো? তীর চিহ্ন আকৃতি। তীর চিহ্ন আকৃতির কাজ প্রিয় শিক্ষার্থী, তীর চিহ্ন আকৃতির কাজ হচ্ছে প্রবাহ দিক নির্দেশক, প্রবাহ দিক নির্দেশক, নির্দেশক। হ্যাঁ, এই যে থিওরিটা দিলাম, এগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। মাঝে মাঝে একটা এমসিকিউতে আসে এইরকম একটা চিহ্ন, এটার নাম হচ্ছে টিকা চিহ্ন। কি চিহ্ন? টিকা চিহ্ন। তবে দরকার নাই অতগুলা পড়ার, এটা হচ্ছে টিকা চিহ্ন। তাহলে আমাদের এই 6টা প্রতীক দিয়েই আমরা ফ্লোচার্ট ক্রিয়েট করবো। যারা যুক্ত আছি একটু সবাইকে জানিয়ে দেই যে এই 6টা প্রতীক সম্পর্কে তোমরা সবাই অবগত কিনা। দ্রুত দ্রুত আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা যে শিক্ষার্থী এই 6টা প্রতীক তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, আশা করি সবাই বুঝছি। একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে রাখতে চাইলে রেখে দিতে পারো, আমরা একটু পরে আমাদের মেইন প্রোগ্রামে ঢুকে যাব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে রাখতে চাইলে, এসএস দিয়ে রাখতে চাইলে দিয়ে রাখতে পারো দ্রুত। ওকে ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা আবারও বলি, আজকে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম এগুলো সম্পর্কে আলোচনা করব। অলরেডি অ্যালগরিদমের আমরা থিওরি সম্পর্কে একটু ধারণা পেয়ে গেছি, এরপর ফ্লোচার্টের থিওরি সম্পর্কে একটু ধারণা পাইলাম। আমরা জানি ফ্লোচার্ট দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। তো সিস্টেম ফ্লোচার্ট হচ্ছে সিস্টেম চিত্রের মাধ্যমে হয়, আর প্রোগ্রাম ফ্লোচার্ট হচ্ছে প্রোগ্রাম চিত্রের মাধ্যমে। ওকে, কারা যুক্ত আছেন একটু আমি কমেন্টস গুলো দেখতে পাচ্ছি না, একটু দেখে নিই। হ্যাঁ, ওকে, আমরা দ্রুত একটু জানিয়ে দাও আমরা বুঝতেছি কিনা। আমি একটু সময় নিচ্ছি, আমার নেটে একটু প্রবলেম ছিল। ওকে, ওকে, সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ, শিলা বলে স্যার আমি তো লেট করে আসলাম, আগে কি বুঝাইছিলেন? ওকে, সমস্যা নেই শিলা, আমরা আসছি, সমস্যা নেই। ওকে, এতটুকু ডান। এখন
আমরা একটু জানবো ফ্লোচার্ট অঙ্কন করতে গেলে একটা নিয়ম মনে রাখতে হয়। নিয়মটা কি? ফ্লোচার্ট নির্দিষ্ট প্রতীক ব্যবহার করে অঙ্কন করতে হয়। তুমি যদি শুরু করো, তার মানে স্টার্ট করো, তাহলে ডিম্ব আকৃতি দিতে হবে, অন্য কোনো আকৃতি দিলে চলবে না। ফ্লোচার্টের চিত্র বড় বা ছোট হতে পারে, কিন্তু জ্যামিতিক আকৃতি ঠিক রাখতে হবে। তুমি যদি এখন মাঝখানি করে বলো, তুহিন স্যার আপনি তো বলছেন যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোন কোনই সমকোণ না, তাকে তো সামুদ্রিক বলে, তাহলে আমি এইটা দিব না রে পাগলি, এটা দেওয়া যাবে না, কারণ আমি এই সাইড দিয়ে বাঁকাটা দিছি। হ্যাঁ, তাহলে ফ্লোচার্ট নির্দিষ্ট প্রতীক ব্যবহার করে অঙ্কন করতে হয়। সেকেন্ড যেটা, ফ্লোচার্টের চিত্র বড় বা ছোট হতে পারে, কিন্তু জ্যামিতিক আকৃতি ঠিক রাখতে হয়। থার্ড, ফ্লোচার্ট উপর থেকে নিচ অথবা বাম দিক থেকে ডানের দিকে অঙ্কন করতে হয়। ফ্লোচার্ট এক পাতা আঁকা উচিত, একাধিক পাতায় আঁকতে হলে সংযোগ চিহ্ন দিতে হয়। সংযোগ চিহ্ন কোনটা জানে? এই বৃত্তটা ইউজ করতে হয়। তবে সংযোগ চিহ্ন যথাসম্ভব বর্জন করা উচিত, তুমি যত পারো কমিয়ে ফেলবা। আশা করি বুঝছি। আবার বলি, ফ্লোচার্ট অঙ্কনের নিয়ম। ফ্লোচার্ট নির্দিষ্ট প্রতীক ব্যবহার করে অঙ্কন করতে হয়। ফ্লোচার্টের চিত্র বড় বা ছোট হতে পারে, কিন্তু জ্যামিতিক আকৃতি ঠিক রাখতে হয়। ফ্লোচার্ট এক পাতায় আঁকা উচিত, একাধিক পাতায় আঁকতে হলে সংযোগ চিহ্ন দিতে হয়, আর সংযোগ চিহ্ন যথাসম্ভব বর্জন করা উচিত। আরেকটা নিয়ম ছিল, ফ্লোচার্ট উপর থেকে নিচ অথবা বাম দিক থেকে ডানের দিকে অঙ্কন করতে হয়। আশা করি বুঝছি। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। অ্যালগরিদম আর ফ্লোচার্ট, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি একটু বলি প্রিয় শিক্ষার্থী। অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্যটা কি? অ্যালগরিদমটা ছিল বর্ণনা নির্ভর, আর এই ফ্লো চার্ট এটা ছিল কি নির্ভর? চিত্র নির্ভর। তাহলে অ্যালগরিদম বর্ণনা নির্ভর, ফ্লোচার্ট চিত্র নির্ভর। একটা পার্থক্য পেয়ে গেলাম। ডেফিনিশন দিতে পারো, কোন সমস্যাকে ধাপে ধাপে ভেঙে তা পর্যায়ক্রমে সমাধান করার প্রক্রিয়াকে অ্যালগরিদম বলে। চিত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করার প্রক্রিয়াকে ফ্লোচার্ট বলে। অ্যালগরিদমের নির্দিষ্ট কোনো প্রকারভেদ নেই। ফ্লোচার্ট দুই প্রকার, এক সিস্টেম ফ্লোচার্ট, দুই প্রোগ্রাম ফ্লোচার্ট। তারপরে আমরা লিখতে পারি অ্যালগরিদমের তুলনায় ফ্লোচার্ট সহজে বোধগম্য। কেন? কারণ ওই যে চিত্র আমরা সহজে ক্যাপচার করতে পারি, কিন্তু ফ্লোচার্টের তুলনায় অ্যালগরিদম কি সহজে বোধগম্য না। এই যে পার্থক্যগুলো বললাম, এটাই কোশ্চেনে আসলে দিয়ে দিবেন। আশা করি অ্যালগরিদম ফ্লোচার্ট সম্পর্কে আমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার। এরপর আমরা সি প্রোগ্রাম যাব। একটু জানিয়ে দাও তো প্রিয় শিক্ষার্থী, অ্যালগরিদম ফ্লোচার্ট সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা? দ্রুত দ্রুত একটু জানিয়ে দাও। গুড, আমাদের কাছে মিফতি যুক্ত হয়েছে, বুসরি স্যার, খাদিজা যুক্ত হয়ে গেছেন, শিলা যুক্ত হয়ে আছেন, বুসরা আছেন। ওকে, সবাইকে ধন্যবাদ। রণবীর, ওকে ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী যারা কমেন্টস করতেছেন, আমরা চলে যাব সি প্রোগ্রাম সম্পর্কে একটু ধারণা নেওয়া। হ্যাঁ, সি প্রোগ্রাম জিনিসটা কি একটু বলি। সি একটা ল্যাঙ্গুয়েজ। সিটা কি একটা ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি ভাষায় রচনাকৃত প্রোগ্রামকে কি বলবো? সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম বলবো। তাহলে সি ভাষায় রচনাকৃত প্রোগ্রামকে কি বলবো? সি প্রোগ্রাম বলবো। তাহলে এই সি ভাষার ধারণা প্রদান করেন ড্যানিস রিচি 1970 সালে আমেরিকান বেল ল্যাবরেটরির ইউনিক অপারেটিং সিস্টেমের মাধ্যমে। তো সেক্ষেত্রে এমসিকিউতে আসে, সেটা সম্পর্কে আমাদের শীটে থাকবে, সেখানে আলোচনা অবশ্যই অবশ্যই হবে। তবে সি প্রোগ্রাম করতে গেলে যে উপকরণগুলোর প্রয়োজন আছে সেটা সম্পর্কে আমরা একটু শুরুতে জেনে নেব। আরেকটা জিনিস বলে দিই প্রিয় শিক্ষার্থী, যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তোমাকে মাস্ট বি সেই ল্যাঙ্গুয়েজের বেসিকটুকু শিখতে হয়। সিও তো একটা ল্যাঙ্গুয়েজ, তার মানে কি অবশ্যই তোমাকে বেসিকটা শিখতে হবে। আমাদের মোস্ট অফ দ্য টিচাররা কি করে জানেন? ডিরেক্ট প্রোগ্রাম করায়। এর ফলে কি স্টুডেন্টরা জানে না কোনটা কেন বসতেছে, সে কারণেই তাদের কাছে মহা কঠিন প্রোগ্রাম হয়। আমি তুহিন স্যার সেটা করতে পারি না। আমি তোমাদের গ্রামার যদি আমি তোমাকে শেখাইতে পারি, তাহলে আমাকে গ্রামার মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। আমি শেখাইতে পারছি, নিয়ম অ্যাপ্লাই করে যে কোনো কোশ্চেনে আমি আনসার করতে পারবো, তাই না? হ্যাঁ, আমি তেমনটাই করব। সি ল্যাঙ্গুয়েজের যে বেসিক জিনিস যেগুলো, সেগুলো আগে ক্যাপচার করাবো। এগুলো যদি তুমি বুঝে থাকো, দেন নতুন নতুন হাজারো প্রোগ্রাম আসুক, নিমিশে শেষ করবো। হ্যাঁ, ওকে। তবে থিওরি গুলো একটু কঠিন, তো আমরা একটু তারপরও কষ্ট করে জেনে নিব। দেখি বাকিরা কি বলতেছে। খাদিজা বলতে, স্যার এই চ্যাপ্টারটা আমি ফার্স্ট করতেছি, একটু ভালোভাবে বোঝাবেন প্লিজ। হ্যাঁ স্যার, প্লিজ করার দরকার নেই, আমরা ভালোভাবেই বোঝার চেষ্টা করব। শিলা, অল ক্লিয়ার স্যার। ওকে ওকে, ধন্যবাদ। তো দেখি
তার আগে একটু অ্যালগরিদম ফ্লোচার্ট সম্পর্কে ধারণা দিয়ে আসি, যেহেতু সি প্রোগ্রামে গেলাম অনেকে কঠিন ভাবতেছেন, এর জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট সম্পর্কে ধারণা দিয়ে আসি আরেকটু। এই যে অ্যালগরিদম বললাম, এটা বর্ণনা নির্ভর হবে আর ফ্লোচার্টটা চিত্র নির্ভর। হ্যাঁ, তাহলে কি কি চিত্র ব্যবহার হবে? এই কয়টা চিত্র, এই কয়টা চিত্র, কোন চিত্রে কি কাজ, যারা নতুন আসছে দেখিয়ে দিলাম। এখন প্রিয় শিক্ষার্থী, এই যে এইখানে একটা জিনিস শিখিয়ে দিই, সেই জিনিসটা কি জানেন? যে অ্যালগরিদম ফ্লোচার্ট কি কি টাইপ দিয়ে আসে? একটা সূত্র দিয়ে আসে। কি দিয়ে আসে? সূত্র দিয়ে। আরেকটা আসবে কন্ডিশন দিয়ে, ওকে, মানে শর্ত দিয়ে। আরেকটা আসবে প্রিয় শিক্ষার্থী লুপ দিয়ে, লুপ। তাহলে এই তিনটা দিয়ে বেসিক্যালি কোশ্চেন হয়। তো আমরা একটু, যেহেতু অনেক ভয় পাচ্ছেন, ভয়টা পরে খাওয়াই, এর জন্য আমরা আগে কি করি, সূত্র রিলেটেড একটু শিখে নিই। হ্যাঁ, তাহলে আমরা এই পার্টটা আজকে আলোচনা করব। একটু দেখো, তাহলে সূত্র তৈরিতে আগে যাই, সি প্রোগ্রামের থিওরিতে এখনো যাচ্ছি না, অনেক কঠিন লাগবে, তোমাদের কাছে ভয় লাগবে। হ্যাঁ, আমরা আগে এইটা দেখি, সূত্র তৈরি। যে কোনো কোশ্চেন আসুক না কেন, তোমাকে আগে সূত্রটা বানিয়ে নিতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিভাবে বানিয়ে নিবা? ধরো ধরো খাদিজার বয়স, খাদিজার বয়স তার তার বোনের বয়সের 3 গুণ, 2 গুণ ধরলাম, বোনের বয়সের 2 গুণ এটা। এখন তার স্বামীর বয়স বানানো হয়েছে কিনা জানি না, কারণ এলো স্বামী হইতে পারিনি। বয়স, খাদিজার বয়স অপেক্ষা বয়স অপেক্ষা 5 বছর, 5 বছর তো না, আরো বেশি হবে, এটা কম দিয়ে ফেললাম আমি। হ্যাঁ, একটু বাড়াই দিই, 10 বছর বেশি, জানি না এক্সাক্ট, তবে মাইন্ড করিও না খাদিজা। হ্যাঁ, কত বছর বেশি? 10 বছর। এখন আমি যদি বলি খাদিজার বোনের বয়স x বছর, খাদিজার বোনের বয়স x বছর, তাহলে খাদিজার বয়স কত? খাদিজাকে আমি কে ধরলাম? তার বোনের বয়স যদি x হয়, তাহলে কি তার বোনের 2 গুণ, তাহলে 2x বছর, এটা আমাকে ধরে নিতে হবে। এখন তার হাজবেন্ডের যদি বয়স চাই, মানে এই হাজবেন্ড, হ্যাঁ, স্বামী, তাহলে কি হবে? খাদিজার বয়স থেকে কি 10 বছর বেশি, খাদিজার বয়স যদি 2x হয়, তাহলে 10 বছর বেশি মানে +10। এই কমন সেন্সটা আমাদের থাকবে না এমনটা নয়। আমরা যদি এটা পারি, তাহলে অ্যালগরিদম ফ্লোচার্ট নিমিষে শেষ হয়ে যাবে, এখনই শেষ হবে। হ্যাঁ, একটু বুঝিয়ে দিই, এতটুকু বুঝছি কিনা একটু জানিয়ে দাও। তার আগে আমি একটু তোমাদের সূত্র তৈরি ভালো করে শেখাই। যদি থাকে নচিবে আপনি আসিবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখো তো আমি এই কোশ্চেনটা যদি তোমাদের কাছে দিই, সেম 21 নাম্বার কোশ্চেনটা দেখো তো কেমন ভাবে আসছে। এই যে রাজশাহী বোর্ড 2017 সালে এসে গেছিলেন। হ্যাঁ, তো আমাকে কোশ্চেনে বলছে আমরা আগে সূত্র বানিয়ে শিখবো। মায়ের বয়স পুত্রের বয়সে 3 গুণ, পিতার বয়স মায়ের বয়স অপেক্ষা 5 বছর বেশি হইলো পুত্রের বয়স x বছর। পুত্রের বয়স তো 1 বছর আছে, তাহলে মায়ের বয়স কত হবে? পুত্রের বয়সে 3 গুণ 3x। পিতার বয়স কত হবে? মায়ের বয়স অপেক্ষা 5 বছর বেশি, তাহলে ফাদার ইজ ইকুয়াল 3x + 5। এই যে আমরা সূত্র ক্রিয়েট করলাম, এটাই আমাদের কাজ। সূত্র যদি আমরা তৈরি করতে না পারি, শিক্ষার্থী অনেক অনেক ভুল করবো। হ্যাঁ, তোমাদের কাছে এইটা দিলাম, একটু দেখো তোমরা আমাকে করে দিতে পারতেছো কিনা দেখি। আমি যে তোমাদেরকে দিলাম, বলো তো এইটা সূত্রটা একটু করে দিতে পারতেছো কিনা, একটু দ্রুত করে দাও তো, দেখি কি দিচ্ছ। শিলা অ্যালগরিদম ফ্লোচার্ট পারি, কিন্তু সি প্রোগ্রাম একটু সমস্যা, একটু লেগে থাকো, দেখো সবগুলোই কভার হবে, কোনো সমস্যা নেই। আর একটা সুবিধা কি জানো, এবার তো রেকর্ডেড ক্লাস বারবার দেখে নিতে পারবা, সমস্যা তো নাই। খাদিজা হাসি লাভ নেই, 10 বছর বেশি বয়স বললাম এই জন্য হাসলা নাকি? সমস্যা নেই, যত বেশি বয়স থাকবে তত বেশি রেসপেক্টের জায়গা থাকে। হ্যাঁ, স্বামীর প্রতি একটা সম্মান সেটা বেশি থাকে। যত ছোট বাচ্চাকে যারা বিয়ে করবে, তত বেশি তাকে কোলে নিয়ে বেড়াইতে লাগবে। যাই হোক, বুঝবে না, অল্পতে ট্যাপস টুপু শুরু করবে। দ্রুত জানিয়ে দাও, এতক্ষণ লাগে কেন? শর্ট টার্ম করে দিয়ে দেব।
ওকে, যারা জানিয়ে দিচ্ছেন অনেকে ভুল দিচ্ছেন, তবে যারা সঠিক দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাবো। সেক্ষেত্রে কিভাবে হবে, জেবিনের বয়স নাদিমের বয়সের 3 গুণ হইল, ফাইমের বয়স নাদিমের বয়স অপেক্ষা 5 বছর বেশি হইল নাদিমের বয়স এক্স। কিন্তু আমাকে কোশ্চেনে বলছে ফাইমের বয়স, তাহলে এফ ইকুয়াল ধরলাম নাদিমের বয়সের থেকে কি 5 বছর বেশি, নাদিমের বয়স যদি এক্স হয় তার থেকে 5 বছর বেশি, তার মানে এক্স প্লাস 5। এই সূত্রগুলো আমাকে বানিয়ে নিতে হবে। হ্যাঁ, রাইট, এক্স প্লাস 5, এক্স প্লাস 5, রাইট। দেখো দিনাজপুর বোর্ড 2017 সালে একটা কোশ্চেন এসেছিল, 16 নম্বরে আছে মেবি। হ্যাঁ, জাকির সাহেবের 3 ছেলে ডিজিটাল মেলায় যাওয়ার জন্য বায়না ধরলো এবং টাকা চাইলো। তিনি প্রথম ছেলেকে এক্স টাকা, দ্বিতীয় ছেলেকে ওয়াই টাকা এবং তৃতীয় ছেলেকে কি দিলেন, জেড টাকা দিলেন। একটু একটু ওই গেলি হারাই যাচ্ছিস। এই যেটা আমাদের প্রথম কাজ কি, সূত্র তৈরি করা। হ্যাঁ, সূত্র আমরা তৈরি করতে পারলে নিমিষে এখনই শেষ করব। তাহলে কি আমাদের কোশ্চেন বলছে জাকির সাহেবের 3 ছেলে ডিজিটাল মেলায় যাওয়ার জন্য বায়না ধরলো এবং টাকা চাইলেও তিনি জাকির সাহেব প্রথম ছেলেকে এক্স টাকা, দ্বিতীয় ছেলেকে ওয়াই টাকা, তৃতীয় ছেলেকে জেড টাকা দিলেন। গতে বলছে জাকির সাহেবের ছেলেদের প্রাপ্ত টাকার গড়। গড়কে আমরা ইংরেজিতে বলতে পারি অ্যাভারেজ। তাহলে কি হয়, যেতুলা টাকা দিছে সবগুলো আমাদের যোগ করা লাগে, তাহলে এক্স ওয়াই জেড। কিন্তু আমার গড় মানে একক প্রতি, এটাকে কি করতে হবে, জয়টা রাশি থাকবে তত দ্বারা ভাগ দিতে হবে। তাহলে সূত্র এটা। খাদিজা আপনার উত্তরটি তো ভুলেই করছিলেন, জেবিন 3x 5x প্লাস 5, কিন্তু উত্তর সীমা শুধু 5 এ চাইছিল। হ্যাঁ, জেবিনের প্রয়োজন ছিল না। আশা করি এতটুকু বুঝছি। এভাবে আমাদের কি কি টাইপের হয় সূত্র, সেগুলো আমি তোমাদের জন্য একটু শিটে রেখে দিছি, যাতে অল্প সময় আমরা দ্রুত কভার করতে পারি। আমার লিখতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে, এর জন্য আমি সুন্দর করে এখানে রেখে দিছি তোমাদের। তোমরা জাস্ট একটু স্মরণ করবা ওখান থেকে। ওকে, কিসের জন্য কি কি লাগে আমি এখানে সুন্দর করে তোমাদের জন্য আমি রেডি করে রেখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, ওকে, আশা করি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। প্রথমে আসে 3টি পূর্ণ সংখ্যার যদি যোগফল চাই, তাহলে সংখ্যা 3টা দেওয়া নেই, এজন্য আমরা ধরে নিব একটা এ, একটা বি, একটা সি। যোগফলকে ইংরেজিতে বলবো সাম। যোগফল যেহেতু চাইছি, তাহলে এস ইকুয়াল কি করব, এ প্লাস বি প্লাস সি জাস্ট করে দিব, তাহলে যোগফল হয়ে যাবে। তার মানে এই যে আমাদের সূত্রটা অলরেডি ক্রিয়েট হয়ে গেল। এখন আসো 3টি সংখ্যার গড় চাইছে, তাহলে 3টা সংখ্যা যেহেতু আমার নাই, আমি এ বি সি ধরে নিছি। ওকে, গড় যেহেতু, তাহলে এই জন্য অ্যাভারেজ ধরে নিছি। তাহলে এভিজি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। আমরা জানি গড় করার জন্য আগে রাশির যোগফল ভাগ যতটা সংখ্যা থাকবে তত দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমাদের সূত্র এটা। আশা করি দুইটা সূত্র করছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি চাই, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে দৈর্ঘ্য গুণন প্রস্থ লাগে। দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্যটাকে আমি লেন্থ ধরছি, কি লেন্থ, প্রস্থটাকে ডাব্লিউ উইথ ধরছি। হ্যাঁ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর গুণনটা স্টারের মতো হয়। তাহলে এইটা দিয়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করব। ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া। আশা করি সূত্রটা বুঝে গেছি, রাইট। এরপর এটা বুঝলাম। এরপর চলে আসো ত্রিভুজের ভূমি উচ্চতা থাকলে, ভূমিটাকে বেস বলা হয়, উচ্চতাটাকে হাইট বলা হয়, এর ক্ষেত্রফল। তাহলে কি হবে, ক্ষেত্রফলকে আমরা ইংরেজিতে কি বলছি, এরিয়া বলে রাখছি। হ্যাঁ, ওকে, ইকুয়াল বেস, মানে আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা কি করব, এই ভূমি আর উচ্চতা দুইটাকে গুণ করব, করার পর কি করব, 2 দ্বারা ভাগ দেব, দিলে কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। হ্যাঁ, রাইট। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আশা করি সূত্রটা বুঝে গেছে। আমি এগুলো নর্মালি করাইতাম, কিন্তু সময় না থাকার কারণে আমি লিখে দিছি তোমাদের জন্য। হ্যাঁ, শিটে থাকবে। তারপর এসো বৃত্তের ব্যাসার্ধ থাকলে এর ক্ষেত্রফল। তাহলে ব্যাসার্ধ, আমি যদি একটা বৃত্ত ভাবি, এটার ব্যাস হয়, এটাকে কি বলা হয়, ব্যাস। আর ব্যাসের অর্ধেককে বলা হয় কি, ব্যাসার্ধ। ব্যাসার্ধকে ইংরেজিতে রেডিয়াস বলা হয়। তাহলে ব্যাসার্ধকে ইংরেজিতে কি বলা হয়, রেডিয়াস বলা হয়। তাহলে এর ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে পাই আর স্কয়ার। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ থাকলে এর ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে পাই আর স্কয়ার, অর্থাৎ এরিয়া ইকুয়াল পাই আর স্কয়ার। এটা দেওয়া আছে, কিন্তু পাই এর একটা স্পেসিফিক ভ্যালু আছে, চাইলে আমি এটা না দিয়ে আমি এখানে সূত্র এটাও ইউজ করতে পারি, এরিয়া ইকুয়াল পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। হ্যাঁ, এটা দিয়ে আমরা আগে শিখি, সি প্রোগ্রামে গিয়ে একটু চেঞ্জ করব। আশা করি এতটুকু আমরা সবাই বুঝছি, রাইট। এবার আসো সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায়, সেন্টিগ্রেডকে ফারেনহাইট বা ফারেনহাইটকে সেন্টিগ্রেডে রূপান্তরের জন্য আমরা জানি বেসিক একটা সূত্র আছে। সূত্রটা কি জানি, সেটা হচ্ছে সি বাই 5 ইকুয়াল
এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, এটাই হচ্ছে তার বেসিক সূত্র। তাহলে আমার এখানে কি চাইছে, সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট, তাহলে ফারেনহাইটের সূত্র প্রয়োজন হবে। এই দিক দিয়ে গুণ করলে কি হয়, 5f হয় ইকুয়াল এই আমি একটু বাড়াই দিই না, 5f মাইনাস 532 160 হয় ইকুয়াল 9c। আমার তো শুধু f এর দরকার আছে, এই জন্য 5f ইকুয়াল 9c প্লাস 160 এরকম আসে। তাহলে এই দিকের মাইনাসটা এই দিকে এসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তারপর রাখছি অতএব f ইকুয়াল, শুধু f যদি রাখি তাহলে কি হবে, 9c প্লাস 160 বাই 5, এই সূত্রটাই দেখো এখানে আসছে। তাহলে f ইকুয়াল কি আসছে, কোথায় গেলি, এই যেটা f ইকুয়াল কি আসছে, 9c প্লাস 160 বাই 5। আশা করি বুঝছি। এখন আমি যদি চাই সেন্টিগ্রেডের সূত্রটা, তাহলে এই দিক দিয়ে গুণ করলে হচ্ছে কত, 9c হচ্ছে, কত হচ্ছে 9c, এই দিক দিয়ে গুণ করলে 5f মাইনাস 160। এখন শুধু যদি c রাখি তাহলে কি হবে, 5f মাইনাস 160 বাই 9। দেখো তো সেম সূত্রটা এখানে আছে। আশা করি দুটি সূত্র আমরা বুঝে গেছি, রাইট। এরপর আসি প্রিয় শিক্ষার্থী, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য থাকলে, ধরো এটা একটা ত্রিভুজ, 3 বাহু আছে এ বি সি, 3 বাহুর দৈর্ঘ্য আছে। এখন 3 বাহুর দৈর্ঘ্য থাকলে এর ক্ষেত্রফল কিভাবে বের করব, এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, এরিয়া ইকুয়াল রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। কিন্তু এখানে তো এ বি সির মান পাবারে পাকলি, তাহলে এস এর মান কই পাবা, এস এর মানটার জন্য কি করতে হবে, এই সেমি প্রাইমিটার বা অর্ধ পরিসীমা বের করতে হবে। কিভাবে, পরিসীমা হচ্ছে বাহুগুলোর যোগফল, এটাকে পরিসীমা বলে। অর্ধ পরিসীমা মানে হচ্ছে 2 দ্বারা ভাগ, যেহেতু সেমি প্রাইমিটার এস দ্বারা প্রকাশ করলাম, তাহলে এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 2, এটা আগে করতে হবে, দেন এই সূত্রটা আসতে হবে। আশা করি আমরা বুঝছি। সাথে আমি আরেকটা কথা লিখে দিছি কি, এছাড়া প্রশ্ন অনুযায়ী অনুপাতে নিজেকে এই সূত্র তৈরি করে নিতে হবে, যেভাবে প্রশ্ন আসবে সেই অনুপাতে তোমাকে নিজেকেই সূত্রটা বানিয়ে নিতে হবে। আশা করি সূত্র সম্পর্কে আমরা বুঝে গেছি। এটা আমি একটু পর তোমাদের গ্রুপে দিয়ে দেবো, এটা চিন্তা করার দরকার নেই, এই শীটটা পেয়ে যাবেন। হ্যাঁ, এখন যদি প্রয়োজন মনে হয় তুমি একটু এসএস দিয়ে রেখে দিতে পারো, হ্যাঁ একটু এসএস দিয়ে রেখে দিতে পারো দ্রুত। আমি দ্রুত শেষ করে দিচ্ছি সবগুলো, তুমি একটু এসএস দিয়ে রেখে দিতে পারো। রণবীর বলছে এখানে পাই লিখলে হবে, হ্যাঁ অবশ্যই অবশ্যই লিখলে হবে, কোনো সমস্যা নেই স্যার, কোনো সমস্যা নেই। এসএসডি রাখছো, ওকে ওকে ধন্যবাদ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা তুমি এসএস করছো আমি করব না, কেমন হয় তাই না, রাইট। আমি একটু করি তাহলে আরেকটু ভালো হয়। ও মা সরি, জীবন পড়ি যেদিন পাবয়ে কেন নতুন জীবন, হবে একাকার ওকে। শিক্ষার্থী, এই সূত্রের আলোকে আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামগুলো শিখব। অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামগুলো শিখবো, আমাদের সূত্র কোনটা, এটাই, এটার আলোকে আমরা শিখতে যাচ্ছি। হ্যাঁ ওকে, তোমাদের কাছে আমার আরেকটু রিকোয়েস্ট থাকবে প্রিয় শিক্ষার্থী, কি রিকোয়েস্ট থাকবে, আরেকটু রিকোয়েস্ট থাকবে যে আমি যা পড়াচ্ছি একটু কষ্ট করি হলেও তুমি একটু মনে রাখার চেষ্টা করবো। এখানে আমি একটা টেকনিক দিয়ে দিচ্ছি, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, টেকনিকটা একটু ভালোভাবে বুঝবো। কি টেকনিক দিচ্ছি একটু ভালো করে দেখো, টেকনিকটা পারলেই আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট শেষ করতে পারবো। এখানে বলছে সূত্র প্রয়োগ করে অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয়। অবশ্যই অবশ্যই আমরা এই জিনিসটাকে কি করব, ফোকাস দিব। কি, সমান চিহ্নের বামে যে বর্ণ থাকবে সেই বর্ণটাকে আমরা আউটপুট ভাববো। কি ভাববো, আউটপুট। সমান চিহ্নের ডানে যে বর্ণ থাকবে সেই বর্ণটাকে কি ভাববো, ইনপুট ভাববো। তাহলে বামের বর্ণটাকে আউটপুট ভাববো, ডানের বর্ণটাকে ইনপুট ভাববো। এখন প্রিয় শিক্ষার্থী বলো তো, আমি যদি তোমাদের প্রশ্ন দিই y ইকুয়াল পি এস স্কোয়ার এক্স প্লাস 2/3, বলো তো এখানে ইনপুট কি আর আউটপুট কি? এটা কঠিন হয়ে যায় না, একটা সোজা দিই। ধরো দিলাম এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, বলো তো এখানে ইনপুট কি আউটপুট কি? একটু দ্রুত জানিয়ে দাও তো কমেন্টে, ইনপুট কি আউটপুট কি, দ্রুত জানিয়ে দাও দ্রুত।
খাদিজা বলে স্যার সূত্রগুলো কি প্রমাণ করে বের করতে বলবেন? না না, সূত্র এমনি মনে রাখলেই হলো, কোনো প্রমাণের দরকার নেই। একটু দ্রুত বলো তো এটার ইনপুট কি আউটপুট কি? এই যে আমি অলরেডি এখানে মার্ক করে রাখছি। দ্রুত। ওকে, প্রিয় শিক্ষার্থী অনেকে ভুল উত্তর দিবেন, সেটা কি যে এখানে ইনপুট হচ্ছে a প্লাস বি প্লাস সি, কারণ ডানের বর্ণটাকে আমি ইনপুট বলছি। আরে পাখি, বর্ণ বলে তো আর প্লাস না, প্লাস তো চিহ্ন, তাহলে এটা বর্ণ, এটাকে আমরা ইনপুট ভাববো না। তাহলে ইনপুট ভাবতে পারি আমরা কি কি, একটা এ আর একটা বি আর একটা সি, কারণ শুধু বর্ণগুলো। আউটপুট তাহলে কি, আউটপুটটা শুধু এস, শুধু এস, কারণ শুধু এসটাই বর্ণ। আশা করি বুঝছি। তাহলে ইনপুট হবে ডানের বর্ণগুলো, কোনো চিহ্ন না, কোনো সংখ্যা না। আউটপুট হবে বামের বর্ণগুলো। আশা করি বুঝছি। এই যে খাদিজা সেম ভুলটা করছে, হ্যাঁ খাদিজা, এগুলো ভুল করা যাবে না, এই ভুলের মাফ নাই। ওকে, তাহলে আসি প্রিয় শিক্ষার্থী, প্রথমটা আমি এখান থেকে দেখিয়ে দিই, তাহলে সুবিধা হয়। দেখো প্রিয় শিক্ষার্থী, একটু ভালো করে নোটিস করবো, হ্যাঁ। ওকে, আমরা প্রথমটা যদি আসি, প্রথমটার ইনপুট কি? প্রথমটার ইনপুট হচ্ছে এ বি সি, এটা হচ্ছে ইনপুট, হ্যাঁ ইনপুট। আর আউটপুট হচ্ছে, আউটপুট কি, আউটপুট হচ্ছে তোমার, আউটপুট হচ্ছে এস। আউট সমান চিহ্ন দিব না, এমনি আউটপুটটা এস প্রথমটা। দ্বিতীয়টার ক্ষেত্রে ইনপুট কি, এ বি সি, আউটপুট কি এবিসি। তৃতীয়টার ক্ষেত্রে ইনপুট কি, এল ডাব্লিউ, আউটপুট কি এরিয়া। চতুর্থটার ক্ষেত্রে ইনপুট কি, বিএইচ, আউটপুট কি এরিয়া। পঞ্চমটার ক্ষেত্রে ইনপুট কি, যেহেতু এটা সূত্র আমি এইটা দিয়ে করতে চাইলাম, তাহলে ইনপুট হবে শুধু আর, বর্ণ তো আর, এইটা দিব না, এটা তো সংখ্যা, পাইও দিব না, পাই তো আর বর্ণ না, এটা কনস্ট্যান্ট ভ্যালু। ইনপুট শুধু আর, আউটপুট এরিয়া। এটার ইনপুট কি, অনেকে 9C করবে, না পারলে 9C করা যাবে না, এটা ইনপুট শুধু সি, বর্ণটা, হ্যাঁ, আর আউটপুট কি এফ। এটার ইনপুট কি, শুধু এফ, তাহলে আউটপুট কি সি, শুধু এফটা ইনপুট, আউটপুট হচ্ছে সি। এটার ইনপুট কি, এটার ইনপুট হচ্ছে এ বি সি, এস না কিন্তু, কারণ তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এ বি সি হচ্ছে ইনপুট, আউটপুট এস না কিন্তু, ক্ষেত্রফল চাইছে, তার মানে আউটপুট হচ্ছে এরিয়া। আশা করি এতটুকু বুঝছি। এখন আসি প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের জন্য একটা কৌশল তৈরি করে রাখছে। কি কৌশল জানো? যদি অ্যালগরিদম চায় এই জিনিসটা অ্যাপ্লাই করবা। কিভাবে? স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট, ডানে যে বর্ণ থাকবে সেটা, ওইখানে একটু বর্ণ রেপটা উঠেনি, একটু ঠিক করে নিয়ে, ডানে যে বর্ণ থাকবে সেটা হচ্ছে ইনপুট, আউটপুট কি, তারপর মাঝখানে কি সূত্রটা বসবে, তারপর কি বামের বর্ণটা হচ্ছে আউটপুট। আশা করি এতটুকু বুঝছি। এটা দিয়ে আমরা যতগুলো অ্যালগরিদম আছে আমাদের প্রিয় শিক্ষার্থী, সবগুলো অ্যালগরিদমই আমরা করতে পারবো। এটা দিয়ে আমরা কি করতে পারবো বলতো? আমরা এটা দিয়ে অ্যালগরিদম যতগুলো আছে সবগুলো আমরা করতে পারবো। আমাদের যদি অ্যালগরিদম চায় তাহলে আমরা এইটা দিয়ে করতে পারবো। আমি বোঝার সুবিধার্থে একটু টেকনিক্যালি নিছি, আমি কিন্তু করে দিতে পারতাম, করতেছি না তোমাদের জন্য, হ্যাঁ। এই জিনিসটা দিয়ে আমরা সবগুলো অ্যালগরিদম করব। ওকে, এখন আসো তাহলে অ্যালগরিদম সবগুলো আমাদের হচ্ছে কিনা একটু ভালো করে দেখবো, হ্যাঁ। অ্যালগরিদম আমাদের সব হচ্ছে কিনা দেখো। আমার ধরো আমার আসছে এইটা তিনটি পূর্ণ সংখ্যার যোগফল, তাহলে তুমি অ্যালগরিদম কি করবা? তিনটি পূর্ণ সংখ্যার যোগফল, তাহলে তুমি অ্যালগরিদম কি করবা? তাহলে করবা আগে সূত্রটা রেডি করে নিবা। সূত্রটা কি? এস ইকুয়াল এফ, এস ইকুয়াল কি লিখতে পারো, এ প্লাস বি প্লাস সি, এটাই তো লাগবে, হ্যাঁ। এটা তো তোমার সূত্র, রাইট। তাহলে কি করবা? স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট, ডানের বর্ণ, ডানের বর্ণ কি পাইছো? এ বি সি, এখানে লিখে দিবা, আবার ডানে বর্ণ এই জায়গাটায় থাকবে না, এটাতে তখন ডানে বর্ণ লিখে দিবা, হ্যাঁ। যদি না বুঝো আমি আর একটু কাজ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কোথায় গেল, এটাকে উঠাই দিই, হ্যাঁ, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা সূত্রটা বসিয়ে দেবো, হ্যাঁ। ওকে, এই জায়গাটা বামের বর্ণটা বসিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে করতেছি দেখো একটু, তাহলে আমরা কিভাবে করতেছি একটু ভালো করে নোটিস করব আমরা। হ্যাঁ, স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট, ডানে কি বর্ণ? একটা এ আর একটা বি আর একটা সি, এটা। তারপর এই জায়গাটা কি হবে প্রিয় শিক্ষার্থী? পুরো সূত্রটা এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি,
এই জায়গায় কি হবে, বামের বর্ণ আউটপুটটাই প্রিন্ট, বামের বর্ণ এস। তার মানে 1 নাম্বারটার অ্যালগরিদম শেষ। আশা করি আমরা বুঝে গেছি 1 নাম্বারটার অ্যালগরিদম। মতন করি 2 3 4 5 6 সবগুলাই। আমি যদি 2 নাম্বারটার অ্যালগরিদমে আসি প্রিয় শিক্ষার্থী, তাহলে কি হবে, 2 নাম্বারটা যদি অ্যালগরিদম আসে, ইরে হারাই গেলি কে। হ্যাঁ, আমি যদি 2 নাম্বারটার অ্যালগরিদম আসি তাহলে কি হবে, তাহলে দেখো তো, এত ঝামেলা তো করা চায় না। ওকে, আমরা 2 নম্বরের অ্যালগরিদম আসবো। হ্যাঁ, 2 নাম্বার। তাহলে 2 নম্বরের অ্যালগরিদম কি, 2 নাম্বারটার সূত্র ছিল এভিজি ইকুয়াল a প্লাস বি প্লাস সি বাই 3। এটাই ছিল 2 নম্বরের সূত্র। তাহলে এই জায়গাটা আমরা কি করব, ইনপুট ডানে কি কি বর্ণ, একটা এ, একটা বি, একটা সি, এটা ইনপুট। এই মাঝখানে কি সূত্রটা, এভিজি ইকুয়াল কি লিখবো, a প্লাস বি প্লাস সি বাই 3। শেষ। বামের বর্ণ আউটপুট, তাহলে প্রিন্ট হচ্ছে বামে বর্ণ পাচ্ছি এভিজি। তার মানে 2 নাম্বারটার অ্যালগরিদম শেষ। এটাও বুঝে গেছি। ওকে, এখন যদি আমি 2 নাম্বারও বুঝে গেলাম, এবার আসি 3 নাম্বার কি, এটার অ্যালগরিদম চাইছে। তাহলে আমার এরিয়া ইকুয়াল এল ইনটু ডাব্লিউ, এটা দিয়ে করব। তখন আমাদের সূত্র কোনটা প্রিয় শিক্ষার্থী, তখন সূত্র হচ্ছে এটা, এরিয়া ইকুয়াল এল ইনটু ডাব্লিউ, ব্র্যাকেট না দিলেও চলবে। এরিয়া ইকুয়াল এল গুণন ডাব্লিউ। তাহলে আমাদের এইখানে ডানে বর্ণ কি কি, দেখো এখানে ডানে কি কি বর্ণ, আমি একটু বোঝার সুবিধা থেকে রাখছি। হ্যাঁ, ডানে বর্ণ হচ্ছে এল ডাব্লিউ, তাহলে এল ডাব্লিউ। বামে বর্ণ কি, এরিয়া, এরিয়া। মাঝখানে কি সূত্রটা, সূত্রটা কি, এরিয়া ইকুয়াল এল ইনটু ডাব্লিউ। শেষ। তার মানে এটা আমাদের 3 নাম্বার হয়ে গেল। আশা করি বুঝতেছি। এবার চলে আসি প্রিয় শিক্ষার্থী, 4 নাম্বারটা যদি চাই তখন আমি কি করব। 4 নাম্বারটা যদি চাই তখন আমি কি করব, ত্রিভুজের ভূমি ও উচ্চতা থাকলে এর ক্ষেত্রফল। তাহলে আমাকে আগে সূত্রটা ভাবতে হবে। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, এরিয়া ইকুয়াল ভূমি গুণন উচ্চতা, বেস গুণন হাইট, কিন্তু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা পড়ছিলাম, কি পড়ছিলাম, হাফ গুণন ভূমি উচ্চতা, এই জন্য 2 দ্বারা ভাগ। আমরা তো জানি, আমরা কি জানি যে সমান চিহ্নের ডানে বর্ণটাকে ইনপুট ধরবো। ডানে কি কি বর্ণ আছে, একটা বি আছে, একটা এইচ আছে, এটা ইনপুট। বামে কি বর্ণ আছে, এরিয়া, তাহলে আউটপুট হবে এরিয়া। এই মাঝখানে কি সূত্রটা কি, এরিয়া ইকুয়াল বি ইন্টু এইচ বাই 2, বি ইন্টু এইচ বাই 2। এইটা করলেই 3 মার্কস দিয়ে দিবে। আশা করি এতটুকু বুঝে গেছে। বুঝতে কিনা একটু দ্রুত জানাও তো প্রিয় শিক্ষার্থী, বুঝতেছি কিনা, দ্রুত দ্রুত জানাও, মজা লাগতেছে কিনা। হ্যাঁ, ওকে। এবার চলে আসো আমরা 5 নাম্বারটা শিখবো। 5, তাহলে 5 নাম্বারটার সূত্রটা বসিয়ে দিব। দেখো 5 এর সূত্র, তাহলে 5 নাম্বারে কি আছে, এরিয়া ইকুয়াল আছে, এরিয়া ইকুয়াল কি আছে, এটাকে তো আমি বলছি একবার পাই ধরে করব, কি করব, পাই। তাহলে পাই আর স্কয়ার, এটা। তাহলে এটা ডানে কি বর্ণ আছে বলো তো, আর। তাহলে ইনপুট হবে আর, যেহেতু ডানের বর্ণটা ইনপুট, তাহলে আর। বামে কি বর্ণ আছে, বামে আছে এরিয়া, তাহলে আউটপুট হবে এরিয়া। মাঝখানে কি সূত্রটা, সূত্রটা কি, এরিয়া ইকুয়াল পাই আর স্কয়ার। আশা করি এতটুকু বুঝে গেছি। প্রিয় শিক্ষার্থী বুঝতেছি কিনা, গুড খাদিজা, বুঝছি, ধন্যবাদ। অবশ্যই অবশ্যই বলবেন যে আমরা বুঝতেছি, বুঝাইতে পারতেছি আমি তোমাদের। হ্যাঁ, যে কোনো সূত্র আসুক সাডাম করে করে দিবা। আমি টেকনিক ইউজ করে দিছি, অ্যালগরিদম যে কোনো আসুক সাডাম করে করবা। এখন আসো, তোমার ধরো এই সূত্রটা আসছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট, তাহলে তুমি কি করবা, তাহলে তুমি আগে সূত্রটা ভাববা। সেন্টিগ্রেড কে ফারেনহাইট করার জন্য আমার সূত্রটা কি ছিল, আমি এই যে অলরেডি রেডি করে রাখছি। F ইকুয়াল কি ছিল, 9c প্লাস 160/5, এটা ছিল। হ্যাঁ, তাহলে এটা ইনপুট কি হবে, ইনপুট হচ্ছে ডানের বর্ণ, ডানের বর্ণ কি সি, আউটপুট কি বামের বর্ণ, বামের বর্ণ হচ্ছে এফ। মাঝখানে কি সূত্র, তাহলে F ইকুয়াল 9 ইন্টু সি প্লাস 160 বাই কত 5 হয়ে গেল আমাদের এই এটার আনসার। শেষ। গুড গুড, সবাই বুঝতেছি, বাহ ভালোই লাগতেছে তোমাদের, বুঝাইতে পারতেছি। সীমা, জি স্যার বুঝতেছি, গুড। এবার চলে আসি প্রিয় শিক্ষার্থী, এই কোশ্চেনটা আসলো ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড, তাহলে আমাকে আগে সূত্রটা ভাবতে হবে। সূত্রটা কি, C ইকুয়াল 5F মাইনাস 160/9, এটাই আমাদের সূত্র। তাহলে এখন বলো তো ডানে কি বর্ণ আছে, তুমি মাস্ট বি বলবা স্যার ডানে তো F আছে, তাহলে F। বামে কি বর্ণ আছে, C, মাঝখানে কি সূত্র, তাহলে C ইকুয়াল 5F মাইনাস 160/9।
9 শেষ বাই 9। তার মানে সুন্দরভাবে আমরা বুঝে গেছি। গুড গুড, সবাই বুঝতেছি, রাইট। এবার প্রিয় শিক্ষার্থী আমরা এই কোশ্চেনটাতে যাব। কোনটাতে? এটাতে আসছে কি দুইটা সূত্র। তাহলে আমরা কিভাবে করব? সূত্র দুইটার একটা হচ্ছে s ইকুয়াল a প্লাস b প্লাস c বাই কি হলো s ইকুয়াল a প্লাস b প্লাস c বাই 2 এটা হচ্ছে সেমি প্যারামিটার অর্ধপরিসীমা। তারপর ছিল এরিয়া ইকুয়াল রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c ইত্যাদি ছিল। হ্যাঁ, তাহলে আমরা বলো তো এটা ডানে কি বর্ণ পাচ্ছি? ABC। তাহলে ইনপুট করব ABC। আরেকটা জিনিস বুঝিয়ে বলি, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য আছে। কয় বাহুর? 3 বাহুর দৈর্ঘ্য থাকলে 3টা বাহু, তাহলে ইনপুট হবে 3টা বাহু। হ্যাঁ, ওকে। আউটপুট চাইছে এর ক্ষেত্রফল। কি চাইছে? ক্ষেত্রফলকে আমরা কি বলি? এরিয়া। তাহলে প্রিন্ট হবে এরিয়া। মাঝখানে কি সূত্র? সূত্র তো একটা না পাগলি, কয়টা সূত্র? দুইটা। তাহলে s ইকুয়াল a প্লাস b প্লাস c বাই 2, এটা আগে নিবা, সেকেন্ড সূত্র একখানে বসিয়ে দিবা। এরিয়া ইকুয়াল রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এই যে আমি অলরেডি সূত্র রিলেটেড অনেকগুলো প্রোগ্রাম করাইলাম, অ্যালগরিদম করাইলাম, তোমরা বুঝছো কিনা একটু দ্রুত জানিয়ে দাও। হ্যাঁ, ওকে। এখন আমাদের কাছে মহা কঠিন কিছু প্রশ্ন আসে। কি আসে? মহা কঠিন। তাহলে মহা কঠিন গুলো কি কি হয় আমরা একটু জানবো। ধরো তোমার কাছে এই টাইপের একটা আসলো, y ইকুয়াল পি এস স্কয়ার এক্স প্লাস 2y3, অ্যালগরিদম করে দেখাও। তুমি তখন কি করবা? পাগলি, কোনো কিছু ভাববা না। ওই মাস্টার বলছে সমান চিহ্ন ডানে বর্ণ ইনপুট, বামের বর্ণ আউটপুট, এতটুকুই ভাববা। তাহলে ডানে কি কি বর্ণ পাচ্ছ? একটা পি পাচ্ছ আর একটা এক্স পাচ্ছ। বামে কি পাচ্ছ? ওয়াই পাচ্ছ। তাহলে ডানের বর্ণ ইনপুট, বামের বর্ণটা কি হবে? আউটপুট। মাঝখানে কি সূত্রটা? ওয়াই ইকুয়াল পি এস স্কয়ার এক্স প্লাস 2/3, এই যে বসিয়ে দিছো। আশা করি বুঝে গেছি। তার মানে অ্যালগরিদমের এই স্ট্রাকচার সব সেম থাকবে। আশা করি আমরা অ্যালগরিদম সবগুলো প্রোগ্রামের বুঝছি। ওকে, আমরা অ্যালগরিদম সবগুলো প্রোগ্রামের বুঝে গেছি। হ্যাঁ, এখন ফ্লো চার্ট বুঝবো। অ্যালগরিদম আমাদের শেষ, আর মাস্টার অ্যালগরিদম পড়াইতে পারতেছে না। ধরো মাস্টার আর অ্যালগরিদম পড়াইতে পারতেছে না। ওকে, এবার চলে যাব আমরা কোথায়? ফ্লো চার্ট। ফ্লো চার্টের একটা টেকনিক রেডি করে রাখছি তোমাদের জন্য। হ্যাঁ, এই টেকনিকটা অ্যাপ্লাই করব সেখানে ফ্লো চার্টের সময়। কিছু কথা সময়েরই চোরা পাতা ভিজে শুধু ওকে, আমরা ফ্লো চার্টের অলরেডি টেকনিক পেয়ে গেছি। এই হাস না, এটা একটু কেমন দেখাচ্ছে না? এটাকে বাদ দিলাম। ওকে, ভালো করে নি। আগে দর্শনদারি পরে গুণ বিচারি, একটা কথা আছে না? ভালো না দেখালে তখন খারাপ লাগবে আমাদের। আগে দর্শনদারি পরে গুণ বিচারি। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমরা আর একটু জানবো এখন ফ্লো চার্ট সবগুলোরই হচ্ছে কিনা। দেখো তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমটার ফ্লো চার্ট করতে যাব। কোনটার? প্রথমটার ফ্লো চার্ট। দেখো, প্রথমটার যদি আমরা ফ্লো চার্ট করতে চাই এইটার, তাহলে কি হবে? s ইকুয়াল a প্লাস b প্লাস c। ধরলাম স্টার্ট। ইনপুট আমি তো বলছি ডানে বর্ণ কি a b c বসিয়ে দিবা।
মাঝখানে আমরা জানি শুরু বাসের জন্য ডিম্ব আকৃতি, এই জন্য ডিম্ব আকৃতি দিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, আর ফ্লোচার্ট অঙ্কনের নিয়ম ছিল ফ্লোচার্ট উপর থেকে নিচ অথবা বাম দিক থেকে ডানের দিকে অঙ্কন করতে হয়েছিল, আমি উপর থেকে নিচে করছি। ইনপুট বা আউটপুটের জন্য যে আকৃতিটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সামুদ্রিক আকৃতি। কেন বললাম জানো? এই যে আমার এগুলো লিখে দেওয়া আছে, ডিম্ব আকৃতি স্টার্ট অথবা ইন্টের জন্য ব্যবহৃত হবে। ইনপুট বা আউটপুটের জন্য যে আকৃতিটা বলবে সেটা সামুদ্রিক আকৃতি। তারপরে কি প্রিয় শিক্ষার্থী, আয়তক্ষেত্রটা হচ্ছে প্রসেসিং অর সেট করার ক্ষেত্রে, রম্বস আকৃতিটা হচ্ছে কিসের জন্য? সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, বৃত্ত আকৃতি হচ্ছে সংযোগ স্থাপনের ক্ষেত্রে, তীরচিহ্ন আকৃতি কি হবে? প্রভাবের দিক নির্দেশনের ক্ষেত্রে। তাহলে আমরা সেই অনুপাতে আমাদের কোশ্চেনটা আনসার করব। দেখো তাহলে ইনপুট হলো, তারপরে কি প্রিয় শিক্ষার্থী, মাঝখানে সূত্রটা তো ছিল s ইকুয়াল a প্লাস b প্লাস c, এটা যেহেতু প্রক্রিয়াকরণ হচ্ছে আয়তক্ষেত্রের মধ্যে থাকবে। তারপরে কি প্রিন্ট আমরা জানি বামের বর্ণ s, তার মানে ইন্ট, শুরু এবং শেষে আকৃতি একই থাকবে, ইনপুট আর প্রিন্ট বা আউটপুট একই থাকবে, মাঝখানে সূত্রটা আয়তক্ষেত্র হবে। আশা করি এতটুকু আমরা বুঝছি। দ্রুত জানিয়ে দাও বুঝছো কিনা, দ্রুত। তোমাদের জন্য এত কষ্ট করে আমি বুঝাচ্ছি, তোমরা যদি রেসপন্স না দাও কেমন হয় না। এবার আমরা এটা শিখবো। তাহলে এটার কি ডানে বর্ণ আছে এবিসি, ইনপুট এবিসি, তাহলে মাঝখানে কি সূত্র বসবে? সূত্রটা কি আছে? এভিজি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 3। প্রিন্ট হবে কাকে? প্রিন্ট হবে এরিয়াকে, সরি এভিজি কে। প্রিন্ট হবে কাকে? এখানে 2 নম্বর সূত্রটা এভিজি মানে বামের বর্ণ। আশা করি শেষ। এবার আমি যদি 3 নম্বর প্রোগ্রামে আসি, 3 আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আগে সূত্রটা ভাবো। সূত্রটা কি ছিল? এরিয়া ইকুয়াল কি ছিল? এল গুণন ডাব্লিউ। থাক, আমি তো বলছি সূত্রের ডানে বর্ণটা ইনপুট, ডানে আছে এল, ডাব্লিউ এটা ইনপুট, মাঝখানে কি সূত্রটা কি? এরিয়া ইকুয়াল এল ইন্টু ডাব্লিউ। ওকে, প্রিন্ট হবে বামের বর্ণ কি? এরিয়া। আশা করি বুঝে গেছি। এখন আমরা এই প্রোগ্রামটা শিখবো। তাহলে কি হবে? এরিয়া ইকুয়াল বি গুণন এইচ। তাহলে আমাদের প্রথম কাজটি প্রিয় শিক্ষার্থী, আমাদের সূত্রটাকে আগে ক্রিয়েট করা। তাহলে এরিয়া ইকুয়াল কি হচ্ছে? এরিয়া ইকুয়াল হাফ গুণন ভূমির উচ্চতা, তাহলে ভূমিটাকে বি, উচ্চতাকে এইচ ধরছি, 2 দ্বারা ভাগ করে হাফ করছি। ওকে, হাফ করছি। তাহলে এটা সূত্র, ডানে বর্ণ আছে এল ডাব্লিউ, সরি ডানে বর্ণ আছে বি এইচ, এই জন্য বি এইচ দিলাম। মাঝখানে সূত্র কি সেটা? এরিয়া ইকুয়াল বি গুণন এইচ বাই 2 এটা দিলাম, প্রিন্ট এরিয়া। আশা করি এটাও বুঝছি। এবার আমরা এই সূত্রটার কাজ করব, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ থাকলে এর ক্ষেত্রফল। তাহলে আমরা কি করব? এই সূত্রে আমাদের দেখো সূত্রটাকে বুঝতে হবে। সূত্রটা হচ্ছে, এটাকে তো বলছি আমি পাই দিয়ে করবো তোমরা। তাহলে কি আসে? 3.1416 এটা। তাহলে এখানে ডানে বর্ণ কি আছে প্রিয় শিক্ষার্থী? ডানে বর্ণ আছে আর, ইনপুট আর, মাঝখানে কি সূত্র? এরিয়া ইকুয়াল কি হবে? পাই আর স্কয়ার, বসিয়ে দিলাম, প্রিন্ট হবে বামের বর্ণ এরিয়া। এটা আমাদের শেষ। এখন আমি যদি এইটার কাজ করি তাহলে কি হবে? f ইকুয়াল 9c প্লাস 160/5, তাহলে ডানে বর্ণ কি আছে? c, এই জন্য c হবে। মাঝখানে কি সূত্রটা হচ্ছে f ইকুয়াল 9 ইন্টু c প্লাস 160/5, বামে কি বর্ণ? বামে তো পাচ্ছি f, তাহলে প্রিন্ট হবে f। এটাও শেষ। চিত্র 1 গুলোই থাকবে, শুধু মানগুলো চেঞ্জ। আশা করি বুঝছি। ওকে, এবার আমরা চলে আসবো এইটা ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড। তাহলে ফারেনহাইটকে সেন্টিগ্রেড করার জন্য হবে আগে সূত্র, ডানে কি বর্ণ? ডানে বর্ণ হচ্ছে তোমার f, তাহলে ইনপুট f, মাঝখানে কি সূত্র? তাহলে সূত্রটা হচ্ছে কি? c ইকুয়াল 5f মাইনাস 160/9 দিয়ে দিবা, হয়ে গেল। এইখানে কি প্রিন্ট হবে বামের বর্ণ c। আশা করি এতটুকু বুঝে গেছি, রাইট। এবার এইটা যদি করো, একই সিস্টেম, কোনো আলাদা নাই। হ্যাঁ, তাহলে এটা করলে এখানে ডানের বর্ণ হচ্ছে এবিসি, এটা হবে ইনপুট, মাঝখানে সূত্র তো একটা না, দুইটা, a ইকুয়াল a প্লাস b প্লাস c বাই 2, আরেকটা হচ্ছিল কি স্যার? আরেকটা ছিল এরিয়া ইকুয়াল রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। চিত্রটা একটু বাড়িয়ে দিন। হ্যাঁ, আর প্রিন্ট করব কাকে? আমার ক্ষেত্রফল দরকার। প্রিন্ট করব কাকে? ক্ষেত্রফলকে কি বলবো? এরিয়া। ওকে, যে কোনো সূত্রে আসুক না কেন পারবো। এখন ধরো তোমার কাছে এরকম মহাকঠিন একটা আসছে, y ইকুয়াল 3x প্লাস 2/3, এটা ফ্লো চার্ট চাইলো। কোনো ঝামেলা নাই। হ্যাঁ, কিভাবে করবা? তুমি ভাববা ডানে কি কি বর্ণ আছে।
ডানে বর্ণ আছে একটা পি আর একটা এক্স, বামে কি বর্ণ ওয়াই, মাঝখানে কি সূত্র, তাহলে ওয়াই ইকুয়াল পি স্কয়ার এক্স প্লাস 2/3। আশা করি অ্যালগরিদম সবগুলো আমাদের শেষ। আরেকটা কোশ্চেন আমরা পাইছিলাম, জেবিনের বয়স ফাইমের নাদিমের বয়স সরি, যে আমি একটু প্রশ্নটাতে যাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরো তোমার কাছে চাইছে এই কোশ্চেনটা, কয় নাম্বার? 21। কোথায় যে মাসি এসে ডিস্টার্ব করে, এই যে মাসি, কোথায় মাসি? ওকে, এই যে আমাদের এই কোশ্চেনটা কি বলছে দেখো, এই কোশ্চেনটা বলছে মায়ের বয়স পুত্রের বয়সে 3 গুণ, পিতার বয়স মায়ের বয়স অপেক্ষা 5 বছর বেশি, পুত্রের বয়স x বছর। তাহলে আমরা কি করব, পুত্রের বয়স x বছর, কোশ্চেনটা চাইছে মায়ের এবং পিতার বয়স, তাহলে মায়ের বয়স হচ্ছে m ইকুয়াল 3x, পিতার বয়স হচ্ছে f ইকুয়াল 3x প্লাস 5। এই দুটো সূত্র দিয়ে কাজ করব। অ্যালগরিদম কি চাইছে? অ্যালগরিদম। তাহলে কিভাবে অ্যালগরিদম করব একটু দেখো, কিভাবে অ্যালগরিদম করব একটু দেখো। তাহলে আমরা আমাদের পুত্রের বয়স x এটা ছিল, পুত্রের বয়সটা কি ছিল? x, এটা ছিল। ওকে, এখন মায়ের বয়স আছে, মায়ের বয়সটা হচ্ছে m ইকুয়াল 3x, বাপের বয়স f ইকুয়াল 3x প্লাস 5, এটা তো আমরা জানি। তাহলে এই দুইটা সূত্রের যেহেতু তোমার চাইছে, তাহলে তুমি কি করবা, অ্যালগরিদম যেহেতু চাইছি, স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট x, স্টেপ 3 এই দুইটা বসে দিবে, স্টেপ 4 এ প্রিন্ট m, f, তারপর স্টেপ 5 ইন্ট, মতন মতন করে সবগুলোরই হয়ে যায়। এভাবে যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলোই তুমি করে দিতে পারো। আশা করি প্রিয় শিক্ষার্থী অ্যালগরিদম ফ্লোচার্ট সম্পর্কে আমরা সবাই অবগত। তবে আরেকটা জিনিস আমি তোমাদেরকে অবগত করতে চাচ্ছিলাম কিন্তু করতে পারি নাই, এটা যে কোথায় এসে ঝামেলা করলো, বাদ দাও তো। কোথায় আজকে এসে ঝামেলা শুরু করলো, এই যে পাইছি, যাক। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যেটা বললাম, এই জায়গায় আমি আরেকটা জিনিস তোমাদের নোটিশ করার জন্য লিখিয়ে দিচ্ছি, কি সেটা দেখো ভালো করে। বিশেষ দ্রষ্টব্য, ভেরিয়েবল না থেকে নির্দিষ্ট কোনো সংখ্যা থাকলে অ্যালগরিদম ফ্লো চার্টে ইনপুট থাকবে না এবং সি প্রোগ্রামে প্রিন্টফ স্ক্যানফ হবে না। তাহলে এইটা বুঝো। ধরো তোমার এরকম আসলো যে এইরকম একটা সূত্র দিলাম, সূত্র হচ্ছে এরকম সি ইকুয়াল 10 প্লাস 15। তাহলে দেখো তো এখানে ইনপুট ডানে কি বর্ণ আছে? নাই। তাহলে তোমার এই স্টেপটা বাদ পড়ে যাবে, এটা বাদ। তাহলে স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ডিরেক্ট আসবা সি ইকুয়াল 10 প্লাস 15, এটা হচ্ছে স্টেপ 2 হয়ে যাবে। স্টেপ 3 প্রিন্ট হবে সি, স্টেপ 3 হবে প্রিন্ট সি, স্টেপ 4 এ হবে ইন্ট, শেষ। অনেক সময় এরকম দেওয়া থাকে a ইকুয়াল 10, b ইকুয়াল 15, তখন কি করবা? a ইকুয়াল 10, b ইকুয়াল 15, সূত্রটা হচ্ছে c ইকুয়াল a প্লাস b। তার মানে ডানে বর্ণ ইনপুট না রে পাগলি, a এবং b এর মান তো সেট করা, তখন আমরা ইনপুট করব না। তখন এই জায়গাটা কি লিখবা? এই জায়গাটায় লিখবা, ইনপুট হবে না, তুমি লিখবা এই জায়গাটা a ইকুয়াল কত? 10, b ইকুয়াল 15, এটা সেট করে নিলা। হ্যাঁ, তারপরে একটি সূত্রটা দিবা, c ইকুয়াল কি হয়? a প্লাস b, আর প্রিন্ট হবে কাকে? c কে, শেষ। এখন ফ্লো চার্ট হলে কি করবা? এটারে যদি ফ্লো চার্ট করে ইনপুট হবে না, a ইকুয়াল 10, b ইকুয়াল কত? 15, যেহেতু ইনপুট না, তখন তুমি এটা কি করবা? এরকম আয়তক্ষেত্র সেট করার জন্য আয়তক্ষেত্র ব্যবহার করতে হবে তোমাকে, দিলা। তারপর মাঝখানে সে সূত্র c ইকুয়াল a প্লাস b হয়ে গেল। তারপর প্রিন্ট করবা c কে, তারপরে ইন্ট। আশা করি ফ্লো চার্টও শেষ। তাহলে অ্যালগরিদম ফ্লো চার্টে নির্দিষ্ট কোনো সংখ্যা থাকলে কি হবে না? ইনপুটটা হবে না, এবং সি প্রোগ্রামে স্ক্যানএফ প্রিন্টএফ হবে না। আশা করি প্রিয় শিক্ষার্থী, অনেক শিক্ষার্থী আজকের ক্লাসে যুক্ত নাই, যারা যুক্ত ছিলেন সবাই এতটুকু বুঝছেন কিনা। যদি বুঝে থাকেন, আজকে আমি আর বেশি বাড়াবো না, তবে তোমাদের একটু কাজ দিয়ে যাব। হ্যাঁ, একটা শীট পাঠিয়ে দিচ্ছি একটু পর, শীটে এই পড়াগুলো অবশ্যই যাতে তোমাদের কভার হয়। কি একটু
আমি দিয়ে দিচ্ছি, তা প্রয়োজন হলে ভিডিওটা আরেকবার দেখে নিবা। হ্যাঁ, দেখে কি করবা, কোনটা কোনটা জিনিস যাতে মুখস্থ হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি এই জিনিসগুলো না হয় অনেকটা প্রবলেম আমাকে ফেস করা লাগবে শেখানোর ক্ষেত্রে। অবশ্যই অবশ্যই যাতে এটা কাভার করে রাখে না। আপাতত কি কাভার করে রাখবা, এই যে ডেটা টাইপ এর উপর ভিত্তি করে ভেরিয়েবল। তাহলে ডেটা টাইপের উপর ভিত্তি করে ভেরিয়েবল তিন প্রকার, একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল, ফ্লোটিং পয়েন্ট টাইপ ভেরিয়েবল, ক্যারেক্টার। ইন্টিজার হচ্ছে আইএনটি সংখ্যায় প্রকাশ করা হয়, এর জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %, মেমরিতে 2 বাইট জায়গা দখল করবে, এটা পূর্ণ সংখ্যায় ব্যবহৃত হয়, এগুলো এমসিকিউতে লাগে অতটুকু। আর ফ্লোটিংটা হচ্ছে ফ্লোট, এটাকে সংখ্যায় ফ্লোট ব্যবহার করব, এর জন্য %f অথবা .2f, আর 4 বাইট জায়গা দখল করে। ক্যারেক্টার হচ্ছে কি বর্ণভিত্তিক ডেটার ক্ষেত্রে, তাহলে কি হবে বর্ণভিত্তিক পার, এর জন্য CHAR %c 1 বাইট। ঠিক আছে, এই শীটটা তোমাদের থাকবে, আমি একটু মেনশন করে দিচ্ছি কি কি জাস্ট পড়বা এগুলো। তাহলে তোমাকে পড়তে হচ্ছে কি, প্রয়োজনে এখন খাতায় লিখে রাখো, শীটটা একটু পরে ঠিক করে নিবা। সেটা কি করবা, এখান থেকে ডেটা টাইপের উপর ভিত্তি করে ভেরিয়েবল, এটা অন্তত এই পর্যন্ত যাতে কভার হয়, এটা 100% আগামী ক্লাসে লাগবে। ওকে, তারপর আমি একটু বুঝাই দিব, সমস্যা নেই, তবে তোমাকে পড়তে হবে। এটা এক। ওকে, সেকেন্ড আসো, মাঝে মাঝে কি মারবা, এসএস মেরে রেখে দিবা। হ্যাঁ, কাজে লাগবে যে এই জিনিসটা আমাকে পড়াইতে চাইছে, পড়তে দিছে, তাহলে তোমার অত খুঁজতে হবে না। এরপর হচ্ছে তোমাকে, হ্যাঁ এই যে এই জিনিসটা ইনপুট ফাংশন আউটপুট ফাংশন, পাশাপাশি কিন্তু ফরজ হচ্ছে এই গঠনগুলো, এই গঠনগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পড়বো। আউটপুট ফাংশনের যে গঠনগুলো আছে, তাহলে ইনপুট ফাংশন কাকে বলে, আউটপুট ফাংশন কাকে বলে, পাশাপাশি গঠনগুলো আমাদের মাস্ট বি পড়তে হবে। কিওয়ার্ড আপাতত না পড়লেও তেমন চলবে, ফরম্যাট স্পেসিফায়ার না পড়লেও তেমন চলবে, তবে আরেকটা জিনিস তোমাকে পড়তেই লাগবে প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে এই জিনিসটা, হেডার ফাইল। যে কোনো স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনের প্রোটোটাইপ উল্লেখ করতে .h এক্সটেনশন যুক্ত যে ফাইলগুলো থাকে তাকে হেডার ফাইল। তিনটা, কি কি তিনটা, এই তিনটা মাস্ট বি তুমি ভালো করে পড়ে নিবা। গেল। ওকে, এখানে আপাতত কোনো দরকার পড়তেছে না, এই কয়টা জানলেই আমার এনাফ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আপাতত এই কয়টা জানলেই আমার এনাফ, আর কিছু লাগবে না। শীটটা আমি একটু পর তোমাদের পাঠিয়ে দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, ক্লাস কেমন লাগলো একটু জানিয়ে দাও স্যার, ক্লাস কেমন লাগলো একটু জানিয়ে দাও। আর নেক্সট ক্লাসে আমি করাই দিব সি প্রোগ্রামটা, আজকে করাইতাম কিন্তু আজকে আর পারতেছি না, এই কারণে যে অনেক শিক্ষার্থী আমাদের লাইভে যুক্ত নাই। দেখো ক্লাস কেমন লাগলো একটু দ্রুত জানিয়ে দাও, দ্রুত। খাদিজা, অ্যালগরিদম ফ্লোচার্ট বুঝছি, পঞ্চম অধ্যায় খুব কঠিন বলেন, আসলে কিছুই নাই রে পাগলি, সবগুলাই পারবা, সবগুলাই পারবা। তোমাদের দুইটা কাজ দেই, একটু বাসা থেকে আমাকে করে দিবা। হ্যাঁ, দেখি গ্রুপে পাঠিয়ে দিবা এই কাজটা। m ইকুয়াল, বাসা থেকে সুন্দর করে করে আমাদের গ্রুপে ছবি পাঠিয়ে দিবা। হ্যাঁ, কি কি দিলাম, m ইকুয়াল a পাওয়ার b প্লাস c পাওয়ার d, এটা একটা। তারপর হচ্ছে কি f ইকুয়াল রুট 5a প্লাস 2b c, এটা। আরেকটা দিলাম x ইকুয়াল a পাওয়ার m প্লাস b পাওয়ার n মাইনাস 1। এই তিনটারে কি করবা প্রিয় শিক্ষার্থী, অ্যালগরিদম, আরেকটা হচ্ছে ফ্লো চার্ট। দেখি তোমরা পারো কিনা, প্র্যাকটিস না করলে জিনিসগুলো মাথায় থাকবে না। হ্যাঁ, একটু দ্রুত করে রেখে দিবা। যারা যারা ক্লাস করলেন বুঝছেন কিনা একটু দ্রুত জানাও। প্রিন্সেস শিলা, অনেক ভালো লাগছে স্যার, ধন্যবাদ। আর কারা আসতে একটু দ্রুত জানিয়ে দাও। নেক্সট ক্লাসে আমরা কিন্তু সি প্রোগ্রামে যাব, খুব কঠিন না, কোনো কঠিন নেই, তুই স্যার আছে, অবশ্যই অবশ্যই তোমার 100% তোমার কাছে দ্রুত আমি কভার করতে পারবো, তুমি একটু জাস্ট লেগে থাকবা। খাদিজা, স্যার ক্লাস অনেক ভালো লাগছে, ভালোই বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ খাদিজা। বুঝবা, তবে লেগে থাকতে হবে। আর পঞ্চম অধ্যায় অনেক কঠিন ভাবে কারা, যারা এই বেসিক জিনিসগুলো জানে না। আর তুই স্যার তো মজা দিয়ে টেকনিক্যালি শেখাবে, এই যে আমি অ্যালগরিদম ফ্লোচার্ট সিস্টেমে শেখাই দিলাম, কোনো চাপ দেয়নি। কেন চাপ দেয়নি, অন্যান্য টিচাররা একটা একটা করে মুখস্থ শেখাবে না, আমি শেখাইছি, আমি ওই 8টা 9টা প্রোগ্রাম শিখেছি এটা বলবা না, এই যে এমন প্রোগ্রাম দিলাম, এটা কিন্তু
আউট অফ সিলেবাস, আউট অফ ব্রেন, তাই না? সেগুলো যদি তুমি কাভার করতে পারো, কেন পারবা না? পরীক্ষা আসলে কি এমন আসবে তুমি পারবা না? সবটাই পারবা। ওকে প্রিয় শিক্ষার্থী, সবটাই পারবা। ওকে প্রিয় শিক্ষার্থী, যারা যুক্ত এতক্ষণ ছিলাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। তবে লাইভ ক্লাসগুলোতে যুক্ত থাকবা, না বুঝলে বুঝে নিতে পারবা। রেকর্ডেড ক্লাস কখনই করতে যাওয়া না। আর যদি চাও সবাই মিলে রেকর্ডেড ক্লাস, তুই স্যার রেকর্ড করে রেখে দিবে, জাস্ট পাঠিয়ে দিবে, কোনো টেনশন নেই। হ্যাঁ, শুধু রেকর্ডেডই দিবে, লাইভ কোনো তুইন স্যার নেবে না। এটা তুইন স্যারের লাভ, বসে বসে রেকর্ড করে একদিনে 5টা ভিডিও রেকর্ড করে চলে গেল, 5 দিন ক্লাস সারিয়ে দিল, শেষ, তাই না? গুড সীমা, অনেক ভালো লাগছে, গুড গুড, ধন্যবাদ সবাইকে। তবে আগামী ক্লাসে অবশ্যই যুক্ত থাকবো। আজকে আর বেশি লং করবো না, এখানেই তোমাদের কাছ থেকে আমি বিদায় চাচ্ছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা হবে আগামী ক্লাসে নতুন কিছু নিয়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।